জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি দা ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েত নিয়ে এমন কয়েকটি জিকে জিএস আলোচনা করব যে জিকে জিএস গুলো কিন্তু আগামী দিনে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই ক্লাসটির একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ 100% ফ্রি পিডিএফ সহ 100% ফ্রি প্রিমিয়াম ক্লাস কিন্তু দা ইন্ডিয়ান সাকসেস এডুকেশন করিয়ে থাকে। তাহলে পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন ও সর্বাধিক সদস্যের সমষ্টি কত? তাহলে কি পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন ও সর্বাধিক সদস্য সংখ্যা কত? সেটি হয়ে যাবে আমাদের অপশন গ 40টি। মনে রাখবে 40টি কিন্তু সর্বাধিক এবং সর্বনিম্ন সংখ্যা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বন্ধু, তম সংশোধনী কার্যকর হওয়ার ঠিক কত বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঝাড়গ্রাম, কালিম্পং ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়েছে? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি কি? দেখো বন্ধুরা, ঝাড়গ্রাম, কালিম্পং এবং পশ্চিম বর্ধমান এগুলো কিন্তু সব কেন্দ্রশাসিত অঞ্চল বা কেন্দ্রশাসিত জেলা। তাহলে এই জেলাগুলি ৭৩তম সংশোধনী কার্যকর হওয়ার ঠিক কত বছর পর হয়েছে? এটি হয়ে যাবে বন্ধুরা অপশন খ ২৪ বছর পর হয়েছে। তাহলে বন্ধুরা, একটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা দুটো উত্তর পাচ্ছ এবং এই একটা প্রশ্ন থেকেই তোমরা দুটো দুটো করে উত্তর এবং দুটো দুটো করে প্রশ্ন উত্তর পাচ্ছ। এটাই হচ্ছে দা ইন্ডিয়ান সাকসেসের মজা। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, বলবন্ত রায় মেহতা কমিটি ও অশোক মেহতা কমিটির সুপারিশের মধ্যে মূল পার্থক্য কি ছিল? এই যে হচ্ছে আমাদের বলবন্ত রায় মেহতা কমিটির বলবন্ত রায় জি এবং এটি হচ্ছেন অশোক মেহতা কমিটির অশোক মেহতা। তাহলে এদের দুইজনের ভিতরে পার্থক্য কি ছিল? অশোক মেহতা হচ্ছে প্রথম স্তরের কথা বলেছিলেন এবং বলবন্ত রায় মেহতা তিনি দ্বিতীয় স্তরের কথা বলেছিলেন। হচ্ছে এনাদের দুইজনের ভিতরে পার্থক্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম দিকে কোন ধরনের পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল? তাহলে পশ্চিমবঙ্গের প্রথম দিকে কোন ধরনের পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল বন্ধুরা? সেটি হয়ে যাবে আমাদের দ্বিস্তরীয়। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম দিকে কোন ধরনের পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল? সেটা হয়ে যাবে দ্বিস্তরীয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা এবং ভারতের মধ্যে কততম স্থানে রয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? সেটি হয়ে যাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা। মনে রাখবে, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং আম জেলার ভারতের ভিতরে জেলা ভিত্তিক সেটা হয়ে যাবে ৪র্থতম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব পশ্চিমবঙ্গের ৪র্থতম জেলা হিসাবে ভারতের ভিতরে রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এবং সেটি কোন জেলায় অবস্থিত? তাহলে জলদাপাড়া অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত? মনে রাখবে বন্ধুরা, জলদাপাড়া অভয়ারণ্য এটি হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। আর কিসের জন্য বিখ্যাত? সেটি হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। দেখেছো, একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা দুটো উত্তর পাচ্ছি, আবার একটা প্রশ্ন থেকেই দুটো জিকে কোশ্চেন আমরা পাচ্ছি। এটাই হচ্ছে দা ইন্ডিয়ান সাকসেস এডুকেশনের মজা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দার্জিলিং হিমালয় রেলওয়ে ছাড়া, যেটাকে আমরা টয় ট্রেন হিসাবেও চিনি, দার্জিলিং হিমবাহ রেলওয়ে, এই দার্জিলিং হিমবাহ রেলওয়ে ছাড়া পশ্চিমবঙ্গের আর কোন দুটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত রয়েছে এবং কোনটি আগে স্বীকৃত হয়েছিল? তাহলে সবার আগে বন্ধুরা স্বীকৃত হয়েছিল সুন্দরবন অভয় অরণ্য, যেটা তোমরা সবাই জানো দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। এটি কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রথম হয়েছিল স্বাক্ষরিত। এবং দ্বিতীয়টি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন তোমরা সবাই জানো কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শান্তিনিকেতন। এবং তৃতীয়তে রয়েছে আমাদের দার্জিলিং এর টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী এই তিনটি প্রকল্পের মধ্যে কোনটি সরকারি বিবাহের সাথে সম্পর্কিত অর্থ সহায়কের সাথে যুক্ত? তাহলে কোনটি বিবাহর টাইমে মেয়েদের আর্থিকভাবে সহায়তা করা হয় কোন প্রকল্পের মাধ্যমে? সেটা সকলেই জানো, সেটা হচ্ছে আমাদের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। তাহলে উত্তরটি হয়ে যাবে রূপশ্রী প্রকল্প। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্যের সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি? তাহলে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় নিচের অপশনগুলো পড়লে আমরা বাল্য বিবাহ রোধ। বাল্য বিবাহ রোধ বন্ধুরা, এটা কিন্তু সামঞ্জস্য। এটার জন্য কিন্তু কন্যাশ্রী প্রকল্পটি চালু হয়েছিল। দ্বিতীয় হচ্ছে কিশোরীদের শিক্ষার অব্যাহত রাখা, তাহলে এটার জন্য কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। কিন্তু কৃষি জমি বন্টন ভাই, এটার জন্য কিন্তু একদমই হয়নি। তাহলে এটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল। পরবর্তী প্রশ্নটি হয়ে যাবে, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার কোনটি ৪২তম সংশোধনীর মধ্যে যুক্ত হয়েছে? তাহলে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এই দুটির ভিতরে কোনটি ৪২তম সংশোধনীর মধ্যে যুক্ত হয়েছে? সেটা হয়ে যাবে বন্ধুরা আমাদের নন আদার দ্যান মৌলিক কর্তব্য। তাহলে মৌলিক কর্তব্য কিন্তু ৪২তম সংশোধনীর ভিতরে যুক্ত হয়েছে। মৌলিক কর্তব্যে আমরা কি কি করতে পারি তার ছোট্ট ২-৩টে উদাহরণ তোমরা কিন্তু নিচে কমেন্টে দিতে একদমই ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে?
ধারা নম্বর 21-এ। দেখেছো? প্রশ্নের ভিতরেই উত্তর। প্রশ্নের ভিতরেই উত্তর। ঠিক আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? ধারা নম্বর 21-এ রয়েছে এবং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সেটা হয়ে যাবে বন্ধুরা আমাদের none other than আম উম অপশন খ মৌলিক অধিকার। তাহলে কি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ধারা নম্বর 21-এ যেটি রয়েছে সেটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পঞ্চায়েত প্রতিষ্ঠার নির্দেশ সংবিধানের কোন অংশে রয়েছে এবং এটি বলবৎযোগ্য কি? তাহলে কি পঞ্চায়েত প্রতিষ্ঠার নির্দেশনা সংবিধানের কোন অংশে রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা নির্দেশমূলক নীতিতে রয়েছে। নির্দেশমূলক নীতিতে রয়েছে। আর এটি কিন্তু সরাসরি বলবৎ যোগ নয়। বলবৎ যোগ বিষয়ে যদি তোমরা জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসে কোন সন্ন্যাসীর বিদ্রোহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে? আনন্দমঠ উপন্যাসে কোন সন্ন্যাসীর বিদ্রোহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে? সেটা হয়ে যাবে বন্ধুরা অপশন খ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা এই আনন্দমঠ উপন্যাসে কিন্তু তুলে ধরা হয়েছে। মহেঞ্জোদারো নামের অর্থ কি? মহেঞ্জোদারো নামের অর্থ কি এবং এই সভ্যতাটি বর্তমানে কোন দেশে অবস্থিত? তাহলে বন্ধুরা মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মৃতের স্তূপ মানে ডেড বডির স্তূপ। এটি এখন বর্তমানে কোন দেশে রয়েছে? এটি এখন বন্ধুরা বর্তমানে পাকিস্তানে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মহেঞ্জোদারো সভ্যতার কিছু ছবি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে হস্তান্তরের বছর এবং তৎকালীন ব্রিটিশ সম্রাটের নাম কি? তাহলে ভারতের রাজধানী প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল কলকাতাতে এবং কলকাতা থেকে কোথায় শিফট করা হয়েছে? দিল্লিতে, যেটি এখনো রয়েছে। তাহলে সেই দিল্লিতে কত সালে ট্রান্সফার করা হয়েছিল? বন্ধুরা অপশন ক 2011 সালে ট্রান্সফার করা হয়েছিল এবং তৎকালীন ব্রিটিশ সরকারের নাম কি ছিল? ব্রিটিশ সম্রাটের নাম কি ছিল? সেটি ছিল হচ্ছে পঞ্চম জর্জ। মনে রাখবে পঞ্চম জর্জ। এই যে ফটোটা তোমরা দেখছো ইনি হচ্ছেন পঞ্চম জর্জ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেনিসিলিন আবিষ্কারের সাল এবং বিজ্ঞানীর নাম। তাহলে পেনিসিলিন, পেনিসিলিন জিনিসটা তোমরা হয়তো অনেকেই দেখোনি। এই দেখো এখানে ফটোতে যেটা দেখা যাচ্ছে না দুটো ডিম্বাশয়ের মতো, দুটো ডিমের কুসুমের মতো লাগছে। এটাই কিন্তু বন্ধুরা পেনিসিলিন। তাহলে পেনিসিলিন কোন সালে আবিষ্কৃত হয়? সেটা হয়ে যাবে বন্ধুরা আ 1928 সালে। তাহলে পেনিসিলিন কোন সালে আবিষ্কৃত হয়? সেটা হয়ে যাবে বন্ধুরা 1928 সালে এবং পেনিসিলিন আবিষ্কার কে করেন? আলেকজান্ডার ফ্লেমিং। এই যে এই বিজ্ঞানী যার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং ইনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা আম গুটি বসন্ত টিকা কোন প্রাণীর সংক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে? গুটি বসন্তের টিকা কোন প্রাণীর সংক্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে? সেটি হয়ে যাবে কাউপক্স। কাউপক্স থেকে কিন্তু এই গুটি বসন্তের টিকা তৈরি হয়েছে। তাহলে গরুর থেকে অনুপ্রাণিত হয়ে গরুর যে রোগটি হয় কাউপক্স, সেই কাউপক্স থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে এই যে গুটি বসন্তের টিকা সেটি কিন্তু তৈরি করা হয়েছিল বন্ধুরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধে ব্যবহার করা হয় এবং এর পুরো নাম কি? তাহলে কি বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধে ব্যবহার করা হয়? এটা তোমরা কে জানো? এটা হয়ে যাবে যক্ষ্মা। তাহলে বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়? সেটা হয়ে যাবে বন্ধুরা যক্ষ্মা এবং বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন। মনে রাখবে ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে নির্মিত? এই যে তোমরা দেখতে পাচ্ছ হীরাকুদ বাঁধ এটি কোন নদীর উপর নির্মিত এবং হীরাকুদ বাঁধের বিশেষত্ব কি? হীরাকুদ বাঁধের বিশেষত্ব হচ্ছে এটি ভারতের দীর্ঘতম বাঁধ এবং এটি কোন নদীর উপরে অবস্থিত বন্ধুরা? এটি মহানদীর উপরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বৃহত্তম এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল যথাক্রমে কোনগুলি? তাহলে আয়তনে বৃহত্তম কোনটি বন্ধুরা? সেটি হয়ে যাবে আমাদের লাদাখ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেটি হয়ে যাবে আমাদের লাক্ষাদ্বীপ। এই যে তোমরা লাক্ষাদ্বীপের ছবি দেখতে পাচ্ছ। তাহলে আয়তনে বৃহৎ হচ্ছে কোনটা? সেটি হয়ে যাবে আমাদের লাক্ষাদ্বীপ এবং আয়তনে বৃহত্তম কোনটা? সেটি হয়ে যাবে আমাদের লাদাখ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। মনে রাখবে লাদাখ আর লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এবার চিত্রকর্মটি কোন কৌশলে আঁকা এবং এটি কোথায় অবস্থিত? তাহলে কি দ্য লাস্ট সাফার। এই যে তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব রেয়ার একটি ফটো। এই ফটোটির নাম হচ্ছে দ্য লাস্ট সাফার এবং এই লাস্ট সাফার চিত্রকর্মটি কোন কৌশলে তৈরি করা হয়েছে? এটি হয়ে যাবে বন্ধুরা আম ফ্রেঞ্জো ফ্রেঞ্জো স্টাইলে তৈরি করা হয়েছে এবং এটি কোথায় অবস্থিত এখন? এটি হচ্ছে ইতালির মিলানে অবস্থিত। মিলানে অবস্থিত। তাহলে এটি কি ফ্রেঞ্জো স্টাইলে তৈরি করা হয়েছে এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ইতালির মিলানে অবস্থিত। এই চিত্রটির নাম কি? দ্য লাস্ট সাফার। দ্য লাস্ট সাফার। বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো কিন্তু মিস করা চলবে না। তোমরা যদি নোট না করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এই সেম টু সেম পিডিএফ গুলো
সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্ন এটা যে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের নির্বাচন এলাকার নির্ধারণের দায়িত্ব কার? সেটা হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশনের। মনে রাখবা রাজ্য নির্বাচন কমিশনের। এটি লোকসভা কেন্দ্রে নির্ধারণকারী সংস্থা থেকে আলাদা কেন? এটি লোকসভা কেন্দ্রে নির্ধারিত সংস্থা থেকে আলাদা কেন? কারণ এটি পৃথক সাংবিধানিক সংস্থা। কারণ এটি পৃথক সাংবিধানিক সংস্থা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পঞ্চায়েত রাজের গাণিতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ধারণাটি মূলত কিসের বিপরীত অবস্থান নেয়? মূলত কিসের বিপরীত অবস্থান নেয় গাণিতান্ত্রিক বিকিরণ? তাহলে গাণিতান্ত্রিক বিকিরণ কিসের বিপরীত অবস্থান নেয়? সেটা হচ্ছে কেন্দ্রভূত আমলাতান্ত্রিক প্রশাসকের। তাহলে কেন্দ্রভূত আমলাতান্ত্রিক প্রশাসনিক বিপরীত অবস্থান নেয়, সেটা হচ্ছে গাণিতান্ত্রিক বিকিরণ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোন স্তরের কাজ করেন এবং তিনি কার প্রশাসনিক সহায়ক হিসেবে কাজ করেন? তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও তিনি কোন স্তরে কাজ করেন? মনে রাখবে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতি স্তরে কাজ করেন। তিনি কোন স্তরে কাজ করেন? তিনি হচ্ছে পঞ্চায়েত সমিতি স্তরে কাজ করেন এবং তিনি সভাপতির সহায়ক হিসেবে কাজ করেন। তাহলে তিনি সভাপতির সহায়ক হিসেবে কাজ করেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরে ভৌগোলিক অবস্থান তাকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যোগাযোগকারী কৌশলগত কেন্দ্র করে তুলেছে? তাহলে প্রশ্নটা কি? পশ্চিমবঙ্গের কোন শহর? পশ্চিমবঙ্গের কোন শহর ভৌগোলিক অবস্থান তাকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে সংযোগকারী কৌশলগত কেন্দ্র করে তুলেছে? সেটা হয়ে যাবে বন্ধুরা শিলিগুড়ি। তাহলে শিলিগুড়ির ভৌগোলিক অবস্থান এমন যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে সংযোগকারী কৌশলগত কেন্দ্র তুলেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ? তাহলে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গের এই জনসংখ্যা? সেটি হয়ে যাবে 7.55%। এবং এই রাজ্য হিসাবে ভারতের ভিতরে পশ্চিমবঙ্গ কততম স্থানে রয়েছে? সেটি হয়ে যাবে ৪র্থ স্থানে। মনে রাখবে পশ্চিমবঙ্গের টোটাল যে জনসংখ্যা সেটি ভারতের 7.55% এবং পশ্চিমবঙ্গ ৪র্থ স্থানে রয়েছে জনসংখ্যার নিরিখে ভারতের ভিতরে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ৩টি স্তরের মধ্যে কোন স্তরটি সরাসরি জেলা প্রশাসকের সাথে যুক্ত? প্রশাসনের সাথে যুক্ত। তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ৩টি স্তরের মধ্যে কোন স্তরটি সরাসরি জেলা প্রশাসনের সাথে যুক্ত? সেটা হচ্ছে জেলা পরিষদ। মনে রাখবে বন্ধুরা সেটি হচ্ছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ মূলত কোন স্তরের শিক্ষার্থীদের লক্ষ্য করে করা হয়? তাহলে কি সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ এই যে সাইকেল যারা আমরা সকলেই পেয়েছি, তাই না? আমরা যারা পড়েছি আমরা সকলেই পেয়েছি। আমি কিন্তু পেয়েছিলাম। তুমি কি পেয়েছিলে সাইকেল? তাহলে সেই সবুজ সাথী সাইকেলটি কাদের দেওয়া হয়েছিল বা কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছিল? সেটি হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। সেটি হয়ে যাবে কি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রকল্পটি বয়স্ক বা বিধবা মহিলাদের আর্থিক সহায়তার সাথে সম্পর্কিত, কিন্তু সেটি আবার লক্ষ্মীর ভান্ডার নয়। সেটি হয়ে যাবে জয় বাংলা পেনশন প্রকল্প। যদিও বন্ধুরা এই নামটি এখন হয়তোবা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগামী দিনে এই প্রশ্নগুলি এসেছিল বা এর আগেও এসেছে বা আসতে পারে, সেই জন্য এই প্রশ্নটি আমি লিখেছি। বাকি এটি অতটা ইম্পর্টেন্ট নয়। ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকারী হওয়ার সাল কত সালে ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকর হয়েছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা অপশন খ ১৯৯৩ সালে। ১৯৯৩ সালে কিন্তু এই সংশোধনীটি কার্যকর হয়েছিল। এর ঠিক আগে যে কমিটির সুপারিশ প্রক্রিয়ার চূড়ান্ত করেছিল, তাহলে এর ঠিক আগে যে কমিটি চূড়ান্ত করেছিল সেটি হয়ে যাবে আমাদের এল এম সিংভি কমিটি। এল এম সিংভি কমিটি। তাহলে বন্ধুরা তোমরা যারা এই প্রশ্নগুলো নোট করোনি তারা কিন্তু নোট করে নিতে পারো বা নিচের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে তোমরা কিন্তু এই পিডিএফ গুলি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, এখানেই আমরা শেষ করছি। আর এই যে কটা প্রশ্ন করালাম বন্ধুরা এগুলো কিন্তু সব পরীক্ষায় আসার মতো কোশ্চেন। জীবনে যদি না পড়ো তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তাই পড়াশোনা কন্টিনিউ করতে হবে। আর এই বছরেই কিন্তু তোমার পঞ্চায়েত চাকরিটা হয়ে যাবে যদি তুমি নিয়মিত আমাদের এই চ্যানেলটি ফলো করো। এবং আমি যে পঞ্চায়েত সিরিজটি শুরু করেছি জিকে-জিএস এর, সম্পূর্ণ জিকে-জিএস এর দায়িত্ব আমার হাতে তুলে দাও। আমাদেরকে একটা বছর দাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, আমরা যা পড়াবো তুমি যদি সেগুলো পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার চাকরিটা পাক্কা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।